মায়ের হঠাৎ এমন আচরণে আগামাথা কিছুই বুঝতে পারল না নেহা। কেমন একটা খটকা লাগছে তার। কিছু তো একটা চলছে এখানে, যা সে জানে না। বাইরে আসতেই সামনে ছোট ভাইকে পেল সে। তাকে ডেকেই জিজ্ঞেস করলো নেহা, এই কি হয়েছে রে বাড়িতে? এত আয়োজন কিসে চলছে? তখন নেহার ভাই চরম বিরক্ত প্রকাশ করে বলল, আমি কি জানি? আমার কি কোনো দাম আছে এই বাড়িতে? পিঁপড়ার পরি সমান দামও নেই। বাড়ি এত বড় একটা জেন্টেলম্যানকে কেউ দামই দেয় না। মানবতা আজ কোথায়? নেহা ভাইয়ের আক্রোশপূর্ণ বক্তব্য শুনে হালকা হাসল। পাকনা ভাইটার চুলগুলো নেড়ে দিয়ে নিজের রুমের দিকে গেল সে। বুঝতে পারল এখন আর কিছু জানা হবে না তার। তাই আপাতত রুমে এসে জামা কাপড় নিয়ে গোসলে ঢুকলো সে। 10টার দিকে আদিলে জ্ঞান ফেরার সময় হবে। তার আগে ওকে আবার হসপিটালে পৌঁছতে হবে। তাই দ্রুত নিত্য কাজগুলো শেষ করতে লেগে পড়ল সে। গোসল শেষ করে এসে একটা সেলোয়ার কামিজ পরে বের হলো সে। তারপর আয়নার সামনে এসে চুল মুছতেই তার মা এসে চড়া গলায় বলল, আরে তোকে আমি কি বললাম? ভালো জামা কাপড় পরতে বললাম তো। নেহার মায়ের মুখ পানে ঘুরে তাকিয়ে বলল, তো এতে কি খারাপ আছে মা? ভালোই তো এটা। জাকিয়া বেগম কথাটা বলে নেহার কাবার্ড খুলে সেখান থেকে পার্পল কালারের একটা সিল্কের শাড়ি বের করে নেহার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা নে, এটা পর। নেহা তখন অবাক হয়ে বলল, শাড়ি? শাড়ি কেন পরবো সকাল সকাল? তাছাড়া আমাকে একটু পর হসপিটালে যেতে হবে। শাড়ি পরে হসপিটালে যাব? নেহার মা তখন বলল, আমি এত কিছু জানি না। পড়তেই বললাম পর। আর সুন্দর মতো রেডি হয়ে নিচে নেমে আয়। কথাটা বলেই চলে গেল নেহার মা। আর নেহা দ্বিতীয় কথা বলার সুযোগই পেল না। নেহা অগত্যা মায়ের কথা রাখতে শাড়ি পরে নিল। শাড়ি পরে রেডি হয়ে একটু পর ড্রয়িং রুমে আসলো সে। ড্রয়িং রুমে আসতেই থতমত খেয়ে গেল নেহা। সামনে সবাই পাভেল বসে আছে। তবে শুধু বসে নেই, অনেকটা ফর্মাল ড্রেস আপে পরিপাটি হয়ে বসে আছে। সাথে পাভেলের বাবা মা সহ পরিবারও এসেছেন। সবাই কেমন আনুষ্ঠানিক ভঙ্গিমায় পোশাক পরিধান করে আছে। নেহার কেমন যেন সন্দেহজনক লাগছে। সে বলতে যাবে কিছু, তার আগেই পাভেলের মা অমায়িক হেসে তাকে টেনে সোফায় বসে দিল। তারপর বলল পাভেলের মা, আরে এসেছো তুমি? বাহ, কত সুন্দর লাগছে তোমাকে এই শাড়িতে। আসো বসো। বলতে বলতে পাভেলের মা নেহাকে নিয়ে এসে পাভেলের পাশে বসিয়ে দিল। হাসি মুখে তারপর বলল, বাহ, কত সুন্দর মানিয়েছে দুজনকে। আমরা তো কবে থেকে এই দিনে অপেক্ষা করছিলাম। আজ এঙ্গেজমেন্ট হয়ে গেলে বিয়ের ডেটটাও জলদি বের করে ফেলবো। নেহা যেন হতভম্ব হয়ে গেল। বিস্মিত চোখে তাকালো তার মায়ের দিকে। এবার যেন তার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেল। সকাল থেকে তাহলে এসবেরই আয়োজন চলছিল। এঙ্গেজমেন্ট? তার এঙ্গেজমেন্ট হবে আর এই কথাটা তাকে কেউ জানানো জরুরি মনে করলো না। নেহা কিছুটা বিভ্রান্ত কণ্ঠে বলে উঠল, 1 মিনিট, কি হচ্ছে এসব? হঠাৎ করে এঙ্গেজমেন্টের কথা কোথা থেকে এলো? আর আমাকে কেউ জানলো না কেন এই বিষয়ে? মানে আমার এঙ্গেজমেন্ট অথচ আমি জানবো না? আর হুট করে এঙ্গেজমেন্টের আয়োজনই বা কেন হচ্ছে? তাই তো বুঝতে পারছি না। জাকিয়া মেয়েকে কিছু বলতে যাবে তার আগেই পাভেল বলে উঠল, আসলে এসব আমারই আইডিয়া ছিল। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এই জন্য সবাইকে মানা করেছিলাম বলতে। আর হুট করে করার বাকি আছে? আমাদের বিয়ে তো সেই ছোটবেলায় পাকা হয়ে আছে। এখন আমরা দুজন প্রাপ্তবয়স্ক, দুজনেই ইন্ডিপেন্ডেন্ট। তো এটাই তো সবচেয়ে সেরা সময় আমাদের সম্পর্কটাকে নাম দেওয়ার, বিয়ের বন্ধনে বাঁধার। তাহলে সমস্যা কোথায়? জবাবে নেহা কিছু বলবে তার আগেই জাকিয়া বেগম মেয়ের উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ ঠিকই তো বলেছে পাভেল। বিয়ের বয়স আর সময় দুটোই তো হয়ে গেছে তোদের। আর এটাই তো হওয়ার ছিল। তাহলে দ্বিমত করছিস কেন? আর আজ তো শুধু এঙ্গেজমেন্ট হচ্ছে, বিয়ে তো আর হচ্ছে না। এঙ্গেজমেন্ট করে নে, তারপর বিয়ে না হয় তোর সময় অনুযায়ী করা হবে। ঠিক আছে? এখন আর কিছু বলিস না মা। নেহার বাবাও মেয়েকে বোঝালো আর অমত না করতে। নেহা কিছু বলতে চেয়েও পারল না যেন। তার মাঝে কেমন অদ্ভুত অস্থিরতা কাজ করছে। এসব যা কিছু হচ্ছে তা কেমন যেন ঠিক লাগছে না তার কাছে। হাঁসফাঁস করছে তার ভেতরটা। এমনটা কেন লাগছে সে বুঝতে পারছে না। পাভেলের সাথে তার বিয়ে হবে এটা তো তার জানা কথা। তাহলে এমন অশান্ত হচ্ছে কেন মন? কেন মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে? সে এই এঙ্গেজমেন্টের জন্য মন থেকে প্রস্তুত হতে পারছে না, কিন্তু কিছু বলতেও পারছে না। বলবে বা কি? নেহা তো বুঝতে পারছে তার সাথে কি হচ্ছে, কি চাইছে তার মন। সব যেন এলোমেলো লাগছে কেমন। নেহার নজর দেয়াল ঘড়ির দিকে পড়তেই হঠাৎ আদিলের কথা মনে হলো ওর। ওকে তো হসপিটালে পৌঁছতে হবে। আদিল জ্ঞান ফেরার আগে সে হসপিটালে না পৌঁছালে আদিল আবারও উত্তেজিত হয়ে নিজেকে আহত করবে। কিন্তু এখন সে যাবে কি করে?
এখান থেকে তো বের হওয়ার কোনো পথও দেখছে না সে। সব যেন এলোমেলো হয়ে মাথার হাতে গোল গোল ঘুরছে তার। এরই মাঝে আংটি বদলে অনুষ্ঠানটা শুরু হয়ে গেল। পাবেলের মা নেহার জন্য আনা আংটিটা পাবেলের হাতে দিয়ে বলল নেহাকে পরিয়ে দিতে। পাভেলও অমায়িক হেসে আংটিটা হাতে নিয়ে আর অন্য হাতের তালুতে নেহার বাম হাতটা সামনে তুলে ধরল। নেহার অস্থিরতা যেন বেড়েই চলেছে। তার যেন সবকিছু মান্য মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না সে জানে না সে। নেহার শুধু মনে হচ্ছে এখান থেকে যদি সে ছুটে পালিয়ে যেত। তার যে খুব ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে। পাভেল আংটিটা পরাতে যাবে ঠিক তখনই নেহার ফোনটা বেজে উঠল। নেহা ফোনের দিকে তাকিয়ে দেখলো আবির ফোন করেছে। নেহা ভয়ার্ত মুখ করে জলদি ফোনটা রিসিভ করতেই ওপার থেকে আবিরের ভারাক্রান্ত কণ্ঠে শোনা গেল, মিস নেহা প্লিজ জলদি আসেন। আদির শরীর ভীষণ খারাপ করছে, জ্বরে কাঁপছে থরথর করে, আর ঝড়ে ঘরে শুধু অ্যাঞ্জেলকেই ডাকছে। প্লিজ আসুন আপনি তাড়াতাড়ি। নেহা যেন মুহূর্তেই বাকি দুনিয়ার সকল কিছু ঊর্ধ্বে চলে গেল। সে দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা তোয়াক্কা না করেই বলে উঠল, আমি আসছি এখনই। কথাটা বলা মাত্রই ঝট করে নিজের হাতটা পাপের হাতের মাঝ থেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে সবার মাঝ থেকে ছুটে বেরিয়ে গেল সে। পেছন থেকে জাকিয়া কতবার ডাকলো মেয়েকে, কিন্তু শুনল না সে। পাগলির মতো ছুটে বেরিয়ে গেল। আর তার এই বেপরোয়া কাজ দেখে পাভেল প্রচন্ড পরিমাণে রেগে ফুঁসে উঠল। হাতের আংটিটা হাতের মুঠোয় নিয়ে দুমড়ে মুচড়ে তা সজোরে মেঝে ছুঁড়ে মারল। নেহা কেবিনে আসতেই দেখল আদিল বিছানায় প্রায় অচেতন অবস্থায় থরথর করে কাঁপছে, আর বিড়বিড় শব্দে অ্যাঞ্জেল বলে ডাকছে। নেহার অন্তদের পীড়নে আহত হলো যেন তীব্র বেগে। টুকরে উঠল ভেতরটা। আর যার বহির্প্রকাশ স্বরূপ চোখে জমল নোনা জলের পারদ। ছুটে গেল সে আদিলের কাছে। আদিলের হাত ধরে গালে হাত রেখে বলল, এই তো হিরো, এই যে আমি এখানেই আছি তোমার পাশে। চোখ খুলে তাকাও একটু, দেখো তোমার অ্যাঞ্জেল তোমার পাশেই আছে। নেহা কয়েকবার ডাকার পর আদিল দুর্বল আঁখি যুগল ধীরে ধীরে খুলে তাকালো। নেহাকে চোখের সামনে দেখে অসুস্থ মুখটাতে খুশিময় হাসি ফুটল তার। উঠে বসতে চাইল সে, তবে দুর্বল শরীরে উঠে বসতে মুশকিল হচ্ছে তার জন্য। তা দেখে নেহা তার কাঁধ ধরে তাকে উঠে বসাতে সহায়তা করল। আদিল নেহার মুখটা দুই হাতের মাঝে আগলে ধরে দুর্বল চিত্তে হেসে বলল, আমার অ্যাঞ্জেল, তুমি আমার কাছেই আছো? আমার কাছেই থেকো, হ্যাঁ, কোথাও যেও না। নেহা ছলো ছলো চোখে তাকিয়ে বলল, যাচ্ছি না তো কোথাও, তোমার কাছেই থাকবো সবসময়। তুমি এখন কিছু খেয়ে নাও একটু। আদিল সুবোধ বালকের মতো তখন বলল, তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমাকে রেখে যেও না অ্যাঞ্জেল। নেহা আবিরে আনা চিকেন স্যুপের বোলটা হাতে নিয়ে আদিলকে খাইয়ে দিল। তারপর জ্বরের ওষুধ খাইয়ে দিল তাকে। খাওয়া শেষে আদিল নেহার হাতটা নিজের বুকের মাঝে জাপটে ধরে শুয়ে রইল। আর এক দৃষ্টিতে নেহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন একটা পলক ফেললেও সেই সময়ে বুঝি তার অ্যাঞ্জেল হারিয়ে যাবে কোথাও, তাই পলক পড়াও নিষেধ। এতক্ষণে আদিল খেয়াল করলো নেহার গায়ে শাড়ি জড়ানো। আদিল চমকিত চোখে তাকিয়ে বলল, আরে বাহ, অ্যাঞ্জেল শাড়ি পরেছ, অনেক সুন্দর লাগে তোমাকে, একদম আমার পরীর মতো। কেবিনের সোফায় আবির আর বিহান বসা ছিল। রাতে ঠিক মতো ঘুম হয়নি আদিলের টেনশনে, তাই একটু সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বুঝেছিল সে। আদিলের কথায় হঠাৎ সে চোখ তুলে তাকিয়ে মাথা তুলে বলল, আর তোকে, তোকে তো চাচা শ্বশুর লাগছে, সে খেয়াল আছে তোর? আয়নায় দেখেছিস নিজেকে? পুরো আদিমানব বনে গেছিস, খালি জঙ্গলটাই মিসিং। ভাবে কি তোরে এভাবে পছন্দ করবে? জীবনেও না। তাই না রে বিহান? কথাটা বলেই আবির কোনো দিয়ে বিহানকে খোঁজা মেরে ইশারা করল তার সাথে সহমত প্রকাশ করতে। বিহানও তখন তালে তাল মিলিয়ে বলল, হ হ, চাচাই তো বটে লাগছে আবিরকে। আমি তো তোরে চাচা বানাইবা চাইছিলাম, এত মেহনত করে বৌডারে পোয়াতি বানাই দিলাম। মাগার আপার পোলা মাইয়া আইছা চাচার বদলে আদিমানবের চাচা পাইব, এইটা কি ঠিক হইব? আর এত চুতোর ভাবিরে তোর সাথে এমনই মানাইব না, পুরোই বেমানান। আবির আর বিহানের কথায় বেচারা আদিলের মুখমণ্ডলে চিন্তা আর ভীতির ছাপ প্রতীয়মান হলো। সে অসহায় দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে বলল, সত্যি অ্যাঞ্জেল, আমাকে কি তোমার সাথে মানাবে না? তাহলে তুমি পছন্দ করবে না আমাকে? বেচারা নেহা কি বলবে বুঝে উঠতে পারল না, তাই আবিরদের দিকে তাকালে তারা চোখের ইশারায় হ্যাঁ বলতে বলল। নেহা হয়তো ওদের প্ল্যানটা বুঝতে পারল, তাই সেও বলল, হ্যাঁ ঠিকই বলেছে ওরা, তোমাকে এভাবে দেখে ভালো লাগছে না আমার। আমার তো তোমাকে হ্যান্ডসাম হিরোদের মতো দেখতে ভালো লাগে। আদিল তখন বলল, হ্যাঁ আমি তো হিরো মতোই, হিরো হব তো, তুমি আমাকে পছন্দ করবে দেখো। আদিল আবিরদের উদ্দেশ্যে বলল,
আবির, আমার জন্য নতুন জামা কাপড় নিয়ে আয়। আর বিহান, তুই আমার জন্য সেলুন থেকে লোক নিয়ে আয়। আবির বিহানের মুখে হাসি ফুটল। তারাও দ্রুত বেরিয়ে গেল নিজ নিজ অর্ডার পালন করতে। 30 মিনিটের মধ্যে তারা নিজ নিজ আবার ফিরে এলো তাদের জিনিসপত্র নিয়ে। হেয়ার ড্রেসার আসলে বিহান আদিলকে ওয়াশরুমে নিয়ে যেতে বলল তার সাথে। আদিলও প্রথমে যেতে চাইলো না নেহাকে রেখে, তাকেও সাথে নিয়ে যেতে চাইলো। নেহা অনেক বুঝিয়ে বলল তখন সে কোথাও যাচ্ছে না, ওখানেই তার জন্য অপেক্ষা করবে। অনেক বলার পর আদিল রাজি হয়ে ওয়াশরুমে গেল। সাথে আবির বিহানও ঢুকলো। আবিরের হাতে আদিলের জন্য নতুন ড্রেস। আদিলের চুল দাড়ি কেটে একেবারে নতুন লুকে বের করাবে। নেহা কেবিনে বসে ওয়েট করতে লাগলো। হসপিটালে একটা ম্যাগাজিন হাতে পড়তে লাগলো সে। প্রায় 40 মিনিটের কাছাকাছি মাথায় সেলুনের লোকটা বেরিয়ে চলে গেল। আর তার প্রায় মিনিট 10 পর ওয়াশরুম থেকে দরজা খুলে ওরা বেরিয়ে এলো। আদিল তখন বলে উঠল, দেখো অ্যাঞ্জেল, এখন হিরো মতো লাগছে না আমাকে? ম্যাগাজিনের দিকে নজর ছিল নেহার। আদিলের কথায় মাথা তুলে সামনের দিকে তাকালো। সামনে তাকাতেই থমকে যায় সে। বিলম্বিত হয় তার হৃৎকম্পন। আদিল এখন চুল দাড়ি ছেটে নতুন ড্রেসে একদম পুরনো লুকে হাজির হয়েছে, সেই সুদর্শন পুরুষ রূপে। তাকে এভাবে দেখে নেহার মস্তিষ্কে কিছু যেন একটা ঘটল। মনে হচ্ছে এই লোকটাকে সে আগেও দেখেছে, অনেকবারই দেখেছে। চোখের সামনে কেমন অস্পষ্ট মুহূর্ত ভাসতে লাগলো, কিন্তু কোনো কিছুই স্পষ্ট বোঝা যায় না। হঠাৎ হাত পা কাঁপতে লাগলো নেহার কেমন। নেহার হাত থেকে ম্যাগাজিনটা পড়ে গেল। মাথায় যন্ত্রণা শুরু হলো প্রচন্ড বেগে। তীব্র যন্ত্রণায় মাথা ফেটে যেতে লাগলো তার। দুহাতে মাথা চেপে ঝুলতে লাগলো নেহা। তা দেখে আদিলের হাসি মুখটা ভীতি ছেয়ে গেল। সে দৌড়ে গিয়ে নেহাকে ধরে অস্থির আর ভয়ার্ত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার? এমন কেন করছো? কিন্তু নেহা কিছু আর বলতে পারল না। জ্ঞান হারিয়ে ধরে পড়ল আদিলের হাতে। পিট পিট করে ভারী নেত্র পল্লব মেলে তাকালো নেহা। মাথাটা ভীষণ ভারী আর ব্যথাময় লাগছে তার। এক হাতে মাথা চেপে ধরে কপাল কুঁচকে ধীরে ধীরে চোখ মেলে তাকালো নেহা। সর্বপ্রথম তার চোখের সামনে ধরা দিল আদিলের চিন্তার মুখমণ্ডল, যে এই মুহূর্তে নেহার হাত ধরে তার মাথার কাছে অধীন আর করুণ মুখে তাকিয়ে আছে, যেন তার জান বুঝি বেরিয়ে যাচ্ছে। নেহার চোখের পাতা মেলতে দেখল আদিলের ভয়ার্ত মুখমণ্ডলে স্বস্তিময় হাসির ঝলক। আদিল অধীর কণ্ঠে বলল, এই তো আমার অ্যাঞ্জেল তাকিয়েছে। অ্যাঞ্জেল দেখো, এই যে আমি। কি হয়েছে তোমার, বলো? নেহা এক হাতে মাথা চেপে ধরে ধীরে ধীরে উঠে বসলো। তারপর ক্লান্ত স্বরে বলল, কি হয়েছিল আমার? আমি বেডে কেন? পাশ থেকে তখন আবির বলল, আপনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এখন ঠিক লাগছে আপনার? নেহা মাথা নাড়িয়ে বুঝালো সে এখন ঠিক আছে। আদিল অস্থির কণ্ঠে তখন বলল, হ্যাঁ অ্যাঞ্জেল, কি হয়েছে তোমার, বলো না। তুমি জ্ঞান হারিয়ে ফেললে কেন? আদিলের উত্তেজিত ভাব কমাতে আবির বলে উঠল, আরে তোর রূপের ঝলক দেখে জ্ঞান হারিয়ে ফেলেছে ভাবি। আচমকা এত সৌন্দর্য একেবারে নিতে পারেনি সে। তোর রূপের জাদু এমন। নেহা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। তার সাথে এমনটা কেন হলো সে নিজেও জানে না। এটা নতুন না, এর আগেও তার সাথে এমন হয়েছে। মাঝে মাঝেই তার স্মৃতিতে ঝাপসা খেয়ালে সে হানা দেয় এইভাবেই। আর তখনই এমন তীব্র যন্ত্রণা হয় মাথায়। এমনটা হয় তার সাথে প্রায় 2 বছর ধরে। এর আগে হতো না। আসলে এর আগে কি হতো তা তো তার তেমন মনেই নেই। 2 বছর পূর্বের কথা ভাবতে গেলে নেহার স্মৃতিতে হাতে গোনা কয়েকটা স্মৃতি ছাড়া সবকিছু তেমন মনে নেই তার। এই ব্যাপারে সে নিজের বাবা মার কাছে জানতে চেয়েছিল। তখন তারা জানায় নেহার নাকি স্বল্প ব্রেন স্ট্রোক হয়েছিল 2 বছর পূর্বে, যার কারণে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। বেশি দূরের স্মৃতি তার মনে নেই। নেহাও তার বাবা মার জবাবটাই মেনে নেয়। তবে মাঝে মাঝে এই অস্পষ্ট স্মৃতিগুলো তাকে অনেক যন্ত্রণা দেয়। আর আদিলের সাথে দেখা হওয়ার পর থেকে যেন বেশিই হচ্ছে এটা। আজ আদিলের এই পরিবর্তনের রূপ দেখে তো যেন হৃৎপিণ্ড কেঁপে উঠল কেমন তার। চোখের সামনে ঝাপসা স্মৃতির ভিড়ে মাথাটা ফেটে যাচ্ছিল তার। কেন এমনটা হলো তার সাথে? নেহা একাগ্র নজরে তাকালো আদিলের উদ্বেগ ভরা ভীতিগ্রস্ত মুখটার দিকে, যার চোখে মুখে শুধুই আকাশ সমান চিন্তার ছাপ। নেহাকে মন মায়াময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল আদিলের দিকে। লোকটা তো তার জন্য অচেনা, তাহলে কেন তাকে দেখে কোনো স্মৃতির ঝাপসা আয়না তাকে এভাবে আহত করল? কেন? নেহার ভাবনার মাঝে কখন যে তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তা তার খেয়াল নেই। তবে আদিলের চোখে তা ঠিকই পড়ল, এবং তা দেখেই অস্থিরতার মাত্রা বাড়ল তার। দুহাতে নেহার মুখটা ধরে উত্তেজিত কণ্ঠে বলল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, কাঁদছো কেন? কি হয়েছে?
শরীর খারাপ লাগছে বেশি তোমার? বলো না অ্যাঞ্জেল। নেহা নিজেকে একটু সামলে নিয়ে জোরপূর্বক মুচকি হেসে বলল, আরে না, কিছু তেমন হয়নি আমার। এই দেখো, আমি একদম ঠিক আছি। কিন্তু আদিল চিন্তিত হয়ে পড়ল, না, একদম ঠিক নেই তুমি। তুমি অনেক অসুস্থ, শরীরও দুর্বল। তোমাকে এখন বেশি বেশি করে খাবার খেতে হবে আর রেস্ট করতে হবে। আমি কিচ্ছু শুনবো না। এই বিহান, যা অ্যাঞ্জেলের জন্য খাবার নিয়ে আয় তো। বিহানও মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল বাইরে। নেহা তখন আদিলকে বলল, আরে না না, এসবের কোনো দরকার নেই। আমি ঠিক আছি একদম। এমনি একটু মাথা চক্কর দিয়ে উঠেছিল। এখন ঠিক আছি আমি। কিন্তু আদিল কোনো কথা শুনল না নেহার। বিহান খাবার নিয়ে এলে আদিল নিজের হাতেই নেহাকে খাবারটা খাইয়ে দিতে নিল। নেহা মানা করলেও কিছুতেই মানল না আদিল। অগত্যা খেতেই হলো নেহাকে। ওদের রেখে বিহান আর আবির আপাতত বাইরে চলে গেল। আদিল যত্ন সহকারে নেহাকে খাইয়ে দিতে লাগলো। নেহার মনটা হঠাৎই আবেগী হয়ে উঠল কেমন। সে মায়াময় নিষ্পলক চোখে তাকিয়ে রইল আদিলের মুখ পানে। তার প্রতি কেমন অবাধ্য অনুভূতি জোয়ার উপচে পড়ছে প্রবল বেগে। অনুভূতি প্রগাঢ়তম স্রোতে তার হৃদয় মন যেন যাচ্ছে সিন্ধুনগরে। চোখের পারদেও তার প্রভাবে ছেয়ে যাচ্ছে। কেমন অদম্য ভাবনা জাগছে মন জুড়ে। যে ভাবনায় নেহা নিজেকে ভাসিয়ে দিতে চাচ্ছে খুব করে। খাওয়ানো শেষ হয়ে গেলে তবুও নেহা একাগ্র নজরে বিঘ্ন ঘটল না। খাওয়ানো শেষ করে টিস্যু দিয়ে মুখটা মুছিয়ে দিল আদিল। নেহা আবেগের জোয়ারে ভেসে এই পর্যায়ে হঠাৎ আদিলের বুকে আছড়ে পড়ল। দু হাতে আদিলকে জড়িয়ে ধরে বুকের মাঝে নিজেকে সামিল করে নিল সে। আদিল নেহাকে দু হাতে জড়িয়ে নিল নিবিড়ভাবে। তার উষ্ণ বুকটাতে নিজের সুখের সাম্রাজ্যের ঠিকানা খুঁজে পেল যেন। আদিলের শরীরে এই মন মাতানো ঘ্রাণটা যেন খুব চেনা তার। এই উষ্ণতা, এই ঘ্রাণ যেন তার রন্ধে রন্ধে মিশে আছে। নেহা আদিলের বুকে নিজের নাক ঘষে তার ঘ্রাণে মিশল নিজের শ্বাস প্রশ্বাস। আর আদিলও তার বাঁধন আরো মজবুত করল। তার প্রাণ ভমরাটাকে লেপ্টে নিচ্ছে নিজের বক্ষপিঞ্জরায়।